এই যে ভাই, দোকান বন্ধ করবেন বুঝি? হ্যাঁ দাদা, চলেই যাচ্ছিলাম। এই ঝড় বৃষ্টির মধ্যে তেমন আর বেচাকিনি হবে না। আমার আবার একটু শ্বশুর বাড়ি যেতে হবে। আচ্ছা, তা বেশ। কিন্তু আমার যে কিছু সদাই কিনার ছিল। তা আপনার কি লাগবে বলুন, আমি দিয়ে দিচ্ছি। এই নিন দাদা আপনার সদাই। আচ্ছা ঠিক আছে, আসি দাদা। আমি অনিক, এই ছোট্ট মুদিখানা দোকানটা চালাই। গত 5 দিন ধরে বৃষ্টি পড়েই চলেছে। দোকানে তেমন কোনো খদ্দেরও নেই। তাই ভাবলাম দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে শ্বশুরবাড়ি চলে যাব। মায়ের বড্ড অসুখ, বউকে নিয়ে কালই আবার বাড়ি ফিরতে হবে। দোকানটা বন্ধ করে ভাবলাম বাজার থেকে একবার ঘুরে যাব, যদি কিছু পাওয়া যায়। যাক, যা পেয়েছি তা একেবারে মন্দ নয়। এক হাতে মিষ্টি আর ইলিশ মাছ, আর অন্য হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় কোনো রিক্সা বা গরুর গাড়ি পাবো বলে তো মনে হচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়িয়েই দেখি যদি কিছু পাওয়া যায়। কিছুক্ষণ পর দেখলাম একটা রিক্সা এদিকেই আসছে। এই ভাই, এদিকে এদিকে। কোথায় যাবেন বাপু? যাবো তো শাপলা দিক। যাবে? সেখানে তো সন্ধ্যাবেলা কোনো গাড়ি যায় না বাপু। ওইদিকে রাস্তা খুবই খারাপ। আপনি সামনে বটতলা পর্যন্ত যেতে পারবেন, তারপর বাকি পথটুকু আপনাকে হেঁটেই যেতে হবে। হেঁটেই যেতে হবে? আচ্ছা চলো, বাকি পথটুকু না হয় হেঁটেই যাব। ঠিক আছে, উঠে বসেন। রিকশায় উঠে বসলাম। রিকশা চলতে শুরু করলো। আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। কখনো বা দেখা মিলে বজ্রপাত। কিছুক্ষণ পর এসে পৌঁছলাম বটতলায়। বটতলা আসতে রিক্সাওয়ালা বললেন, কিছুক্ষণ পর এসে পৌঁছলাম বটতলায়। বটতলা আসতে রিক্সাওয়ালা বললেন, বাপু নামুন, বটতলায় এসে গেছে। ঠিক আছে তাহলে চললাম আমি। সাবধানে যাবেন বাপু। ওই জঙ্গলে মাঝে মধ্যে ডাকাত পড়ে, সাথে মৃত্যুর ভয় তো আছেই। আর তাল গাছের সামনে দিয়ে যেতে পিছন থেকে কেউ ডাকলে পেছন ফিরে তাকাবেন না। তাকালে আপনার বিপদ হতে পারে। রিক্সাটি আমার চোখের সামনে দিয়ে চলে গেল। হাতে মিষ্টি আর মাছ নিয়ে সামনের দিকে হেঁটে চলেছি। গাঢ় অন্ধকার এসে ঢুকে পড়েছে গাছপালা ঘেরা জঙ্গল আর ঘরবাড়ি অনেক উঁচুতে। এ সময় এখানে বিদ্যুতের দেখা মিলে না বেশিরভাগ দিন। তাই এখানকার জীবনযাত্রায় হারিকেন আর কুপিবাতি একমাত্র ভরসা। অন্ধকার ভেদ করে গাছপালার ফাটলে বিচ্ছিন্ন বাড়িগুলোতে হারিকেনের টিমটিমি আলো চোখে পড়ে থেকে থেকে। পথের পাশেই ঝুবে একটানা ঝিঝি পোকার ডাক, কিংবা গাছের পাতার ফাঁকে মিশি জাগা পাখির ডানা ঝাপটানো আওয়াজ অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশকে আরো গভীর করে তুলেছে। চারদিকে বাড়ি থাকায় আধার নামলে লোকজন বাহিরে বের হয় না তেমন একটা। কিছু সময় ধরে বাজারে লোক সমাগম থাকে, তারপর ধীরে ধীরে পাতলা হতে থাকে। অন্ধকার রাত একা একা ভয়ও করছে। আপন মনে হেঁটে চলেছে। হঠাৎ আমি পিছনে কিছু একটার আওয়াজ শুনতে পেলাম। ডাকাত ভেবে পেছনে তাকিয়ে দেখলাম কিছুই নেই। একটু এগোতেই কিছু একটার আওয়াজ শুনতে পেয়েছিলাম। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলাম। বেশ কিছুটা সামনে যেতেই আবারও পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পাই। পিছনে ফিরে তাকালাম আর বললাম, আচ্ছা, এই সেই লোকটা না যে সন্ধ্যায় আমার দোকানে এসেছিল? ও দাদা, আপনি এখানে? আমার কথা শুনে উনি বললেন, হ্যাঁ আমি। কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আগে সামনেই আমার শ্বশুর বাড়ি, সেখানেই যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন? আমার বাড়ি সামনের গ্রামে। চলুন একসাথে যাই। চলুন চলুন, যাওয়া যাক। লোকটার কথা শুনে মনে অনেক স্বস্তি এলো। যাক বাবা, পথ চলার জন্য একজন সঙ্গী তো পাওয়া হলো। লোকটার সাথে কথা বলতে বলতেই হেঁটে চললাম। দূরের বাড়িগুলো
আর বড় বড় গাছ। মনে হচ্ছে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে। পুকুরের উল্টো পাশে ছাড়া বাড়িগুলোর দিকে তাকাতেই ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে। কেবলই মনে হচ্ছে এখানকার ঘুটঘুটে অন্ধকার ভেদ করে এখনই বেরিয়ে আসবে ভূতের দল। কিছুক্ষণ পর পর পেঁচার ডাক ভয়ের মাত্রাটিকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, বলছি, রাস্তাটাই নাকি ভালো নয়, মাঝে মধ্যেই নাকি এখানে ডাকাত পড়ে। আপনি কি কিছু জানেন এ বিষয়ে? আর ঠিকই বলেছেন বটেই, সামনের রাস্তাটা সত্যিই ভয়ানক। দুজন কথা বলতে বলতে হেঁটে চললাম। হঠাৎ করে আমার পাশে থাকা লোকটি বললেন, আচ্ছা, আপনি যান তবে, সামনে আমার বাড়ি, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যান তাহলে। আর বেশি দূর নেই, মিনিট কয়েক হাঁটলেই শ্বশুর বাড়ি পৌঁছে যাব। হাঁটতে হাঁটতেই সামনে বড় দুটো তাল গাছ। সেই তাল গাছের পাশে আসতেই বাতাসে একটা গন্ধ ভেসে, অনেক অনেক, কোথায় যাচ্ছ তুমি? বাতাসে ভেসে আসা আওয়াজটা শুনে এদিকে ওদিকে তাকালাম। কে কে কথা বলে? আমার কথার জবাবে একটা আওয়াজ এলো, তোর হাতে থাকা মাছটা আমার খুব পছন্দ হয়েছে, মাছটা আমায় দিয়ে যা। কিন্তু কে আপনি? সামনে আসুন। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম সেই লোকটা। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? চলুন চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। কিন্তু আপনি যে তবে বাড়ি চলে গেলেন, আবারও ফিরে আসলেন যে, বরং কোথাও যাবেন নাকি? সেটা না হয় বুঝবেন পরে, চলুন চলুন। কথা মতো সেখান থেকে হাঁটতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম লোকটা বেশ অদ্ভুত তো। মনে একটু সন্দেহ হলো। হঠাৎ করে আমার চোখ গেল লোকটার পায়ের দিকে। এ কি, ওনার পা উল্টো দিকে কেন? এটা দেখে হয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে কে আপনি? আমার কথা শুনে সেই লোকটা হা হা করে হাসতে হাসতে বললেন, শেষমেশ তুই চিনেই ফেললি। এই বলে নিজের রূপ বদলে ভয়ঙ্কর রূপে আসলেন তিনি। কি বিভৎস চেহারা, উস্কো খুস্কো চুল, চোখ দুটো সাদা ব্যাটবেটে, তার গা থেকে মাংসের বিশ্রী পচা গন্ধ বাতাসে ভেসে আসছে। হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে। আমি আমি কাঁপতে কাঁপতে বললাম, কি চান আপনি? আমার পিছু কেন লাগছেন? লোভে, ক্রোধে, লোভে। তোর কাছে থাকা মাছ আর মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে, ওগুলো আমায় দিয়ে যা। এইগুলো আপনাকে কেন দিব? আমায় যেতে দিন, আমায় যেতে হবে। আমার কথার কোনো তোয়াক্কা না করে একটা লম্বা হাত বাড়িয়ে আমার হাতে থাকা মাছটাকে নিয়ে আমারই চোখের সামনে খেতে লাগলো। মিষ্টির হাঁড়িটা হাত থেকে পড়ে গেল ধপাস করে। সামনে ঘোর বিপদ, বুঝতে পারছি। এই মুহূর্তে পালিয়ে না গেলে প্রাণে বাঁচা মুশকিল হয়ে যাবে। শরীরের সমস্ত বল হ্যাক হ্যাক করে নিজের প্রাণ হয়ে দৌড়তে লাগলাম। সেই বিশ্রী অবয়বটিও আমার পেছনে পেছনে দৌড়তে লাগলো। কিছুক্ষণ দৌড়তে দৌড়তে শ্বশুর বাড়ির সামনে এসে চিৎকার করে বললাম, সুনয়না, সুনয়না, কোথায় তুমি? বাইরে বেরিয়ে এসো। ধীরে ধীরে সামনের সবকিছু যেন ঝাপসা হয়ে আসতে লাগলো। মুহূর্তেই আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। পরদিন সকালবেলা আমার জ্ঞান ফিরতেই আমি দেখলাম আমার পাশে আমার শ্বশুর বসে আছেন। শ্বশুর মশাই বললেন, রাতে তোমার কি হয়েছিল বাবা? বলছি ভয় টয় পেয়েছিলে নাকি? হ্যাঁ বাবা, খুব ভয় পেয়েছিলাম। তুমি এই রাতের বেলায় আসতে গেলি কেন?
ভাগ্যিস বড় কোনো বিপদ হয়নি। এই রাস্তাটা ভালো নয়, খুবই ভয়ঙ্কর রাস্তা। ঠিকই বলেছেন বাবা, আমি হয়তো কোনো পিশাচের পাল্লায় পড়েছিলাম। যাক বাবা, প্রাণে বেঁচে ফিরেছি, এটাই অনেক।